নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ নতুন একটি দিনে আবারও নতুন একটি মজার হাসির গল্প নিয়ে চলে এসেছি। আজকে লেখক চঞ্চল পালের লেখা একটি হাসির গল্প পাঠ করব। আজ যেই গল্পটি আপনাদের সামনে পাঠ করে শোনাবো, গল্পটির নাম স্মৃতিভ্রংশ। গল্পটি শুনতে থাকুন, আশা করছি খুব আনন্দ পাবেন। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের মজার হাসির একটি গল্প, স্মৃতিভ্রংশ। আজকাল প্রায়ই খবরের কাগজ খুললে দেখি কোনো কোনো বয়স্ক মানুষ রাস্তায় বেরিয়ে হারিয়ে যাচ্ছেন। বাড়ির ঠিকানা ভুলে গিয়ে রাস্তায় রাস্তায় ফ্যাঁ ফ্যাঁ করে ঘুরে বেড়াচ্ছেন। অবশেষে অন্য পথচারীদের সন্দেহে আর পুলিশের হস্তক্ষেপে তাঁরা বাড়ি ফিরছেন। যাদের শনাক্ত করা যাচ্ছে না তাদের নিয়ে যাওয়া হচ্ছে এই ধরনের ব্যাধিগ্রস্তদের জন্য তৈরি কোনো হোমে বা বৃদ্ধাশ্রমে। বড় বাজে অসুখ এই স্মৃতিভ্রংশ। শরীরে অন্য কোনো গণ্ডগোল নেই, একেবারে ফিট, শুধু মগজটাই গিয়েছে বিগড়ে। ঠিক পাগল নয়, স্মৃতি ফিরে এলে আবার একেবারে স্বাভাবিক। শুধু নাম ঠিকানা ভুলে যাওয়া নয়, আইডেন্টিটি ক্রাইসিসও হয়, অর্থাৎ নিজের সত্তা ভুলে অন্যের সত্তায় নিজেকে নিয়ে বসানো। যেমন কারো আইডল হয়তো বিরাট কোহলি, তাই কিছুক্ষণের জন্য সে নিজেকে বিরাট কোহলি ভাবতে শুরু করলো, আর দু হাত বেঁকিয়ে হাওয়ায় ব্যাট চালিয়ে সপাটে মারল 6, এই রকম আর কি। এই ধরনেরই একজন মহিলার পাল্লায় পড়েছিলুম একবার। সে কি কাণ্ড! তার ভালো করতে গিয়ে আমার একেবারে ল্যাজে গোবরে অবস্থা। অবশেষে পুলিশের দয়ায় উদ্ধার পাই। সেদিন বাজার করে ফিরছিলুম। কি কারণে যেন ফিরতে বেশ বেলা হয়ে গিয়েছিল। আমাদের বাড়ি থেকে কাছের বাজারটায় যেতে হলে একটা পার্কের পাশ দিয়ে ঘুরে গিয়ে বড় রাস্তায় পড়তে হয়। কিন্তু পার্কের পাশ বরাবর পুরো রাস্তাটাতেই হকারদের রাজত্ব। পায়ে চলার রাস্তাটা দখল হতে হতে ক্রমশ চাষের জমির আলপথ হয়ে দাঁড়িয়েছে। তার উপর কর্পোরেশনের দয়ালু হাতে বসানো ফুটপাথের টালিগুলো আলগা হয়ে এখন হোঁচট খাওয়ার ফাঁদ, প্রায় মানুষ মারা কলও বলা যায়। রাস্তায় নেমে যে হেঁটে যাব, সেখানে আবার বাস আর বাইকের সুপারসনিক গতি। কখন যে কাগজ হয়ে রাস্তায় বুকে সেঁটে যাব তার ঠিক নেই। বরং পার্কের ভিতর দিয়ে গেলে নির্ঝঞ্ঝাটে হাওয়া খেতে খেতে পৌঁছানো যায়। তাই আমি বড় রাস্তায় না নেমে পার্কের রাস্তাটি ধরি। সেদিনও তাই করলুম। পার্কের পিছন দিকে বাচ্চাদের একটা প্লে স্কুল আছে। মর্নিং সেকশনের ছুটির সময় অনেক বাচ্চার মা তাড়াতাড়ি এসে গেলে পার্কের বেঞ্চিতে বসে অপেক্ষা করে। সেই দিন পার্কের একটা বেঞ্চির পিছন দিয়ে যাওয়ার সময় হঠাৎ চোখে পড়ল বেঞ্চিতে বসা একজন ভদ্রমহিলার দিকে। পিছন থেকে খুব চেনা চেনা লাগছে। সেই চুলের স্টাইল, সেই পিঠের গড়ন, সেই বসার ভঙ্গি। মঞ্জুলা মজুমদার, আমাদের কলেজ ক্যান্টিনের মধ্যমণি, সংক্ষেপে আমরা ডাকতাম মমো বলে। সত্যিই তাকে আমরা সবাই মনে মনে ভাবতাম মমো, অর্থাৎ আমার। ও একদিন কলেজ কামাই করলে আমাদের সারাটা দিন মেঘলা হয়ে থাকতো। আজ এতদিন পরেও সে কথা মনে পড়তে মাথা থেকে পা পর্যন্ত শিহরণ খেলে গেল। ঠিক দেখছি তো? নিশ্চিত হওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম। বেঞ্চির সামনে দিয়ে ঘুরে যাওয়ার অছিলায় আর চোখে দেখে নিলাম। হ্যাঁ, এই সেই মেয়ে, আজকে মহিলা। বেশ বয়স হয়ে গিয়েছে, আমারই বয়সী তো, কিন্তু মুখের গড়ন ঠিক একই রকম আছে। এমন একটা বৈশিষ্ট্য আছে এ মুখের গড়নে যে সবার থেকে আলাদা করে চেনা যায়, ঠিক আগে যেমন ছিল। মাঝে বহু বছর দেখা হয়নি বটে, তবে ওর খবর পেতাম মাঝে মাঝে। আমার কলেজের বন্ধুদের সঙ্গে যখন যেখানে দেখা হতো, যেটুকু কথা হতো তার মধ্যেই জায়গা করে নিত মমর প্রসঙ্গ।
বিশেষ করে কেশবের সঙ্গে দেখা হলে তো কথাই নেই, কারণ পড়বি তো পর মমর শ্বশুরবাড়ি গিয়ে পড়েছে কেশবের পাশের পাড়ায়। আমার রিটায়ারমেন্টের আগে পর্যন্ত কেশবের সঙ্গে অফিস পাড়ায় মাঝে মাঝে দেখা হতো, কথাও হতো। আমার সঙ্গে অবশ্য মমর কোনো দিন দেখা হয়নি, তবে মনে মনে চাইতাম একবার যদি হঠাৎ দেখা হয়ে যায়। কতবার কেশবের বাড়ি যাওয়ার ছল করে ওদের পাড়ায় টহল মেরেছি, কিন্তু কোনো দিনই শিকে ছেড়েনি। যাই হোক, কেশবের কাছেই শুনেছিলাম মমর বিয়ে খুব একটা সুখের হয়নি। স্বামী শাশুড়ির সঙ্গে ঝামেলা লেগেই থাকতো। কখনো কখনো সেই ঝামেলা শ্বশুরবাড়ির বাইরে বেরিয়ে একেবারে রাস্তায় চলে আসতো, পাড়ার লোক জড়ো হয়ে যেত। কিছুদিন আগে শুনলাম মমর মাথাটা বিগড়েছে, ডিমেনশিয়ায় ধরেছে, মানে স্মৃতিভ্রংশ অসুখ। মাঝে মাঝেই নাকি রাস্তায় বেরিয়ে পড়ে আর ঠিকানা ভুলে যায়। শ্বশুরবাড়ির লোকজন খুঁজতে বেরোয়, পুলিশেরও সাহায্য নেয়। তা আজ কি সেই রকমই একটা দিন? আবারও মম সবার অলক্ষ্যে এত দূরে চলে এসেছে? তাই হবে নিশ্চয়ই। এসেই পড়েছে যখন, তখন না দেখা করে চলে যাওয়া কি উচিত হবে? তার উপর হৃদয়ের পেয়ালায় রোমাঞ্চের চা চলকে উঠে ভিজিয়ে দিয়েছে সারা গা। দেরি না করে সোজা তার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। কিরে মঞ্জুলা, চিনতে পাচ্ছিস? বলে ধপাস করে তার পাশেই বসে পড়লাম। মঞ্জুলা চমকে উঠে থতমত খেয়ে নিজেকে সরিয়ে একটু ব্যবধান বাড়িয়ে নিল। তারপর বলল, অ্যাঁ? তারপর কিছুক্ষণ মুখের দিকে এক দৃষ্টে দেখতে দেখতে বলল, না তো, ঠিক চিনতে পাচ্ছি না তো, ভেরি সরি। না না, সরি হওয়ার কি আছে? বয়সটা তো আর ধরে রাখা যায় না, তাই অনেক পাল্টে গিয়েছি। তুই কিন্তু প্রায় একরকমই আছিস। আরে, আমি দীপক, দীপক ভট্টাচার্য। কলেজে তোর পিছনের বেঞ্চিতে বসতাম। দীপক ভট্টাচার্য? না, ঠিক মনে পড়ছে না। এর আগে কোথায় দেখা হয়েছিল বলুন তো? দেখা হয়েছিল কি রে? রোজই তো দেখা হতো। কোথায়? কেন, স্কটিশ চার্চ কলেজ। ফিজিক্স পাস কোর্সের ক্লাসটা আমরা একসঙ্গেই তো করতাম। তারপর ক্যান্টিনে গিয়ে হুল্লোড়, তুই, আমি, কেশব, নির্মল, সমীর। আমার ছিল কেমিস্ট্রি অনার্স, তোর ম্যাথামেটিক্স। পাস কোর্সের ক্লাসগুলোতেই একসঙ্গে হতাম। দাঁড়ান দাঁড়ান, আমি তো সায়েন্স গ্র্যাজুয়েটই নই, আমার সাবজেক্ট ছিল ফিলোসফি। তাছাড়া আমি তো বঙ্গবাসী কলেজে পড়তাম, স্কটিশ কলেজে কোনোদিন চোখেই দেখিনি। আপনি হয়তো আমায় চিনতে ভুল করছেন, মাফ করবেন। কী নাম যেন বললেন আমার? মঞ্জুলা, মঞ্জুলা মজুমদার। কিন্তু ও নাম তো আমার নয়। তবে আপনার নাম কি? আমার নাম সুচিত্রা, সুচিত্রা সেন। মনে মনে বললাম, হতেই পারে না, তুই মঞ্জুলা না হয়ে পারিস না। আমার চোখের কি এতই ভুল? বুঝেছি, এসব তো স্মৃতিভ্রংশেরই লক্ষণ। বড় মায়া হলো ওর উপর। এত সুন্দরী ছিল তরুণ বয়সে, তার বয়সকালে এই হাল। বড় জঘন্য অসুখ এটা। আমি অবশ্য হাল ছাড়ার পাত্র নই, স্মৃতি তার ফিরিয়ে আনবই। ও হ্যাঁ, যা বলছিলাম মিসেস মজুমদার। মজুমদার নয়, সেন, মিসেস সুচিত্রা সেন। মনে মনে ভাবলাম, এটাই হয়তো ওর আইডেন্টিটি ক্রাইসিস। যে সে নয়, একেবারে সুচিত্রা সেন, এই রকমই হয়। হ্যাঁ, যা বলছিলাম মিসেস সেন, আপনি কি জানেন যে আপনার ডিমেনশিয়া আছে? কি আছে? ডিমেনশিয়া, মানে স্মৃতিভ্রংশ রোগ। সেটা আবার কি ব্যাপার? খায় না মাখে? সেটা একটা অসুখ, মস্তিষ্ক বিভ্রমও বলতে পারেন।
কখনো কখনো নিজের নাম ঠিকানাও ভুল হয়ে যায়। সময় সময় নিজেকে অন্য কোনো বিশেষ কেউ বলে মনে করা, যেমন এখন নিজেকে ভাবছেন মহানায়িকা সুচিত্রা সেন। দেখুন মশাই, বিরক্তি সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আবার বলছি, খুব ভুল করছেন। আপনি আমাকে যে লোক ভাবছেন আমি তিনি নই। আমি সুচিত্রা সেনই, মঞ্জুলা মজুমদার নই। আপনি চিনতে ভুল করছেন। না না, সুচিত্রা সেনকে কে না চেনে, বাঙালির চিরকালীন হার্টথ্রব। ধুর মশাই, দুজনের এক নাম হতে পারে না? জান তো, আর বিরক্ত করবেন না, আমায় একলা থাকতে দিন। জানি তো, একাকিত্বের বেদনা যে কি জিনিস। আমি কাব্যিক ঢঙে পরিবেশন করতে যাচ্ছিলাম, কিন্তু মঞ্জুলা কটমট করে আমার দিকে তাকিয়ে ঝট করে উঠে পড়ল বেঞ্চি থেকে। তারপর গটমট করে হাঁটা লাগালো। আমিও ছাড়বার পাত্র নই, তার পিছন পিছন ছুটলাম। ওর হাঁটার স্পিড আমার চেয়ে বেশি, তাই আমাকে প্রায় দৌড়তে হচ্ছে। তাকে থামাবার জন্য দৌড়ে গিয়ে তার হাতটা ধরে ফেললাম। বললাম, দাঁড়া না, যে কথাগুলো বলছি শোন না। এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিয়ে চিৎকার করে উঠল মঞ্জুলা, অসভ্য লোক কোথাকার! সাহস তো কম নয়, গায়ে হাত দেওয়ার ধান্দা! দাঁড়া, দেখাচ্ছি মজা। বাচ্চাদের মায়েরা আর একটা বেঞ্চে বসে আড্ডা মারছিল। সেই বেঞ্চিটার সামনে দৌড়ে গিয়ে মঞ্জুলা বলল, দেখুন দিদি, এই অসভ্য লোকটা আমার পিছনে লেগেছে, হাত ধরে টানছে। বলতে বলতেই মায়েরা একেবারে হৈ হৈ করে উঠল। আমাকে এই মারে তো সেই মারে, সঙ্গে গালাগাল, অসভ্য, ইতর, বুড়ো বয়সে ভীমরতি, ইত্যাদি ইত্যাদি। নারী কণ্ঠের চিৎকারে পুরুষ পথচারীরাও দৌড়ে এলো। এবার যদি এলোপাথারি কিলচর চলে তাহলে আর রক্ষে নেই। আমি হাত জোর করে বলতে লাগলাম, শুনুন শুনুন, দয়া করে আমার কথাটাও শুনুন। তখন ঘুষি পাকানো মুষ্টিগুলো একটু আলগা হলো মনে হলো, নারী কণ্ঠের ভলিউমও একটু কমলো বোধ হয়। আমি বলতে লাগলাম, একে আমি চিনি, ইনি পাশের পাড়ায় থাকেন, ডিমেনশিয়ার রোগী, সব কিছু ভুলে যান, নাম ঠিকানা ভুলভাল বলেন। মঞ্জুলাও চিৎকার করে বলে যায়, মিথ্যুক কোথাকার! এসব একদম মিথ্যে কথা, এই অসভ্য লোকটাকে মেরে শিক্ষা দিয়ে দিন তো। আমারও মেজাজ সপ্তমে চড়ে গেল। বলতে লাগলাম, আপনারা এখনই পুলিশে খবর দিন, সত্যি মিথ্যের বিচার করবে পুলিশ। আমার মুখে পুলিশের নাম শুনে অনেকেই মনে হলো যে একটু বিভ্রান্ত হয়ে পড়েছে। আমি যদি ইচ্ছে করে মিথ্যে বলে থাকি তাহলে নিশ্চয়ই নিজেই পুলিশের কথা বলবো না। একটা তাগড়াই চেহারার লোক হেরে গলায় সকলকে থামিয়ে দিয়ে বলল, ঠিক আছে, আপনারা দুজনেই এখানে দাঁড়িয়ে থাকুন, আমি পুলিশ ডাকছি। মঞ্জুলা তো আরও খেপে গেল। সে চেঁচিয়ে উঠল, তাহলে আমার কথা কেউ বিশ্বাস করছেন না তো? চলেই যান, স্কুল ছুটি হয়ে গিয়েছে, আমার বাচ্চাটা দাঁড়িয়ে থাকবে, আমায় যেতে দিন। কখন আপনাদের পুলিশ আসবে তার জন্য হত্যে দিয়ে পড়ে থাকতে হবে। বলে হাঁটতে শুরু করে দিল। সেই তাগড়াই লোকটার এতে আরও তেজ বেড়ে গেল। সে মঞ্জুলার সামনে দু হাত ছড়িয়ে বলল, দাঁড়ান দাঁড়ান, একটা ফয়সালা হয়ে যাবে, তারপরে যাবেন। তলে তলে অনেক কিছু ব্যাপার আছে মনে হচ্ছে, তাই পুলিশই এর ব্যবস্থা করবে। বলেই পকেট থেকে মোবাইল বের করে 101 ডায়াল করে দিল। 10 মিনিটের মধ্যে 3 জন কনস্টেবল নিয়ে ওসি সাহেব স্বয়ং হাজির। নারী নির্যাতন বলে কথা। পার্কের গেটে জিপটা থামতেই ওসি সাহেব দৌড়ে এসে ভিড়ের ভিতর আমাকে দেখেই যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। মনে হলো যেন কি ভেবেছিলেন আর কি হলো। মঞ্জুলা ওসির কাছে দৌড়ে গিয়ে চেঁচাতে লাগলো, আপনি এখনই এই লোকটাকে লকআপে পুরুন, রাস্কেল কোথাকার। ওসি সাহেব হাত তুলে সবাইকে থামতে বললেন। তারপর আমার দিকে এগিয়ে এসে বললেন, কাকাবাবু, আপনি এই বেঞ্চিটা একটু বসুন, আমি আসছি। বলে ভিড়ের উদ্দেশ্যে বললেন, আপনারা এইদিকে একটু সরে আসুন,
বলে কি যেন সব চাপা গলায় বলতে লাগলেন। শুধু কানে এলো, উনি হলেন কাউন্সিলর বরেন গুপ্তর মামা শ্বশুর। শুনে গর্বে আমার বুকটা ফুলে উঠল। ওসির ভাষণ শেষ হতেই সব ভিড় কেন পাতলা হয়ে গেল কে জানে। মঞ্জুলাও চলে যাচ্ছে দেখে আমি হাই হাই করে উঠলাম, আরে ওসি সাহেব, ভদ্রমহিলা যাই বলুন, ওকে একা ছাড়বেন না। ও তো নাম ঠিকানা ভুলে গিয়েছে, কোথায় যেতে কোথায় চলে যাবে। ওসি সাহেব বললেন, আপনি চিন্তা করবেন না, উনি ঠিক পৌঁছে যাবেন। আপনি এখন কোথায় যাবেন অরুরাংশবাবু? থুরি, আজকের দীপকবাবু? আমি বাড়ি যাব, একটু পৌঁছে দেবেন? এত ফালতু ঝামেলায় বাড়ি যাওয়ার রাস্তাটা গুলিয়ে ফেলেছি। আমি বলেছিলাম, মনে পড়ছে। আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্প পাঠ ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হব।